খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। দিলীপ সুকান্ত অগ্নিমিত্রা নন, ২৬শে শ্রমিককেই কেন বঙ্গের কাণ্ডারি বাছল বিজেপি? টিটাগড় বিস্ফোরণের তদন্তভার পাবে এনআইএ, সিদ্ধান্ত কেন্দ্রের হাতেই ছাড়ল হাইকোর্ট। ১০০ দিনের কাজে দুর্নীতি, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে টাকা ফেরতের নির্দেশ দিল হাইকোর্ট। শুভেন্দুর উগ্র হিন্দুত্বের উল্টো সুর, বঙ্গ বিজেপির দায়িত্ব নিয়ে সবকা সাথ বার্তা শ্রমিকের। বকাঝকা করার শাস্তি, গৃহকর্ত্রী ও তার ছেলেকে গলা কেটে খুন করল পরিচারক। রেকর্ড ধান উৎপাদন রাজ্যে, কৃষকদের কুর্নিশ জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর। ছোট্ট মেয়ের মৃত্যুর ন্যায়বিচারের দাবি, হাইকোর্টের দ্বারস্থ কালীগঞ্জে নিহত পরিবার। ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কবে কোন কোন জেলায়? পুরী স্পেশাল সহ বেশ কিছু ট্রেন বাতিল, কয়েকটি চলবে পরিবর্তিত রুটে। দেখে নিন দিনক্ষণ। আসছি বিস্তারিত খবরে। বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। বেলাগাম দিলীপ ঘোষ, অতি মুখর অগ্নিমিত্রা পল বা ম্রিয়মান সুকান্ত মজুমদার নন। ২৬-এর বিধানসভা নির্বাচনে সুকান্ত, শুভেন্দু বা দিলীপ ঘোষদের তুলনায় লো প্রোফাইল শ্রমিককেই বেছে নিল কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু কেন? অমিত শাহ, জেপি নাড্ডাদের এই সিদ্ধান্তের পেছনে একাধিক ফ্যাক্টর কাজ করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আসলে এই মুহূর্তে বঙ্গ বিজেপির সবচেয়ে বড় সমস্যা হল গ্রুপবাজি। বিজেপিতে অন্তত গোটা তিনেক বড় নেতার গোষ্ঠী সক্রিয়। এর বাইরেও মেজো ছোট একাধিক গোষ্ঠী রয়েছে। কোন গোষ্ঠীর নেতাকে সভাপতি হিসাবে বেছে নেওয়া হবে, সেটা কেন্দ্রীয় নেতাদের জন্য একেবারে লাখ টাকার প্রশ্ন ছিল। কারণ কোনো এক গোষ্ঠী থেকে সভাপতি বাছলে বাকিদের মনোকষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা ছিল। সেই দিক থেকে দেখতে গেলে শ্রমিক সর্বজনবিদিত মুখ। তাকে সভাপতি হিসাবে পেয়ে সব গোষ্ঠী হয়তো উচ্ছ্বসিত নয়, কিন্তু এটাও সত্যি যে শ্রমিকের সভাপতি পদে বিশেষ আপত্তিও ছিল না কোনো গোষ্ঠীর। আসলে শ্রমিকের সবচেয়ে বড় গুণ হল দলের অন্দরে বিশেষ শত্রু নেই তার। হয়তো দলের অনেকেই শ্রমিকের উন্নতিতে বাধা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু পাল্টা শ্রমিক তাদের সঙ্গে শত্রুতা করতে যাননি। বলা হয় রাজনীতিতে তিনিই সফল যিনি শত্রুকে নিজের কাছে রাখতে পারেন। সেই কাজটা শ্রমিক ভালো পারেন বলেই বিজেপির অন্দরে জনশ্রুতি। সম্ভবত সেই কারণেই রাজ্য বিজেপিতে সকলের কাছে গ্রহণযোগ্য শ্রমিককে ভরসা করেছেন মোদি, শাহ থেকে নাড্ডারা। শ্রমিকের প্রতি অন্য একটা ফ্যাক্টর গেছে, সেটা হলো দলের প্রতি নিষ্ঠা। ১৯৭১ সাল থেকে হাওড়ায় আরএসএসের স্বয়ংসেবক শ্রমিক। ১১ বছর যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক ছিলেন। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ছিলেন ৩ বার। বসিরহাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে দলের রাজ্য মুখপাত্র, কোর কমিটির সদস্য, রাজ্যসভার সাংসদ। রাজ্য বিজেপির প্রতিষ্ঠাতা সভাপতি হরিপদ ভারতী থেকে সুকান্ত মজুমদার পর্যন্ত সকলের সময়কালই দেখেছেন তিনি। দলের একেবারে দৈন্যদশা থেকে ১৯-এর সাফল্য সবেরই সাক্ষী থেকেছেন তিনি। কখনো দল ছাড়েননি। শ্রমিকের ঘনিষ্ঠ মহলের বক্তব্য, একাধিকবার দলত্যাগের লোভনীয় প্রস্তাব পেয়েছেন তিনি, কিন্তু বিজেপি ছাড়েননি। শ্রমিকের ধীরস্থির এবং বাগ্মী ব্যক্তিত্বও তার জন্য প্লাস পয়েন্ট হিসাবে কাজ করেছে। ঠান্ডা মাথা, সকলকে নিয়ে চলার ক্ষমতা, সুবক্তা, শিক্ষিত, হিন্দি ইংরেজিতে সাবলীল তিনি। দীর্ঘদিন দলের প্রধান মুখপাত্র হিসাবে কাজ করেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। কোনো আলটপকা মন্তব্য করে সমালোচনায় জড়ান না, কথাবার্তায় ভদ্রতার ছাপ রয়েছে। আসলে বিজেপি দীর্ঘদিন ধরেই শহুরে শিক্ষিত মধ্যবিত্ত নেতার খোঁজ করছে। বিজেপির কেন্দ্রীয় নেতাদের ধারণা, ২০২১ এ দলের ফল প্রত্যাশামতো না হওয়ার অন্যতম কারণ শহুরে মধ্যবিত্ত ভোটারদের কাছে পৌঁছতে না পারা। দিলীপ ঘোষের পর সেই উদ্দেশ্যেই শিক্ষিত মুখ হিসাবে সুকান্ত মজুমদারকে সভাপতি করা হয়েছিল, কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। সেই কারণেই সম্ভবত মুখ বদলে আরও একবার চেষ্টা করতে চাইছেন শাহ নাড্ডারা। শ্রমিককে বাছার আরও একটি কারণ তার কলকাতা কেন্দ্রিক হওয়া। সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষরা দলের কাজকর্ম চালাতেন জেলা থেকে, যা অনেক ক্ষেত্রে সমস্যার। তাছাড়াও সার্বিকভাবে দলের ভাবমূর্তি মেরামত করারও একটা প্রচেষ্টা রয়েছে। একটা বড় অংশের বাঙালিদের মনে বিজেপি সম্পর্কে নেতিবাচক, উগ্র হিন্দুত্ববাদী এবং বাঙালি বিরোধী একটা ভাবমূর্তি তৈরি করে ফেলেছে শাসক দল। দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীদের উগ্র ভাষণ সেই ভাবমূর্তি প্রতিষ্ঠা করতেই আরও সাহায্য করেছে। শ্রমিককে সভাপতি হিসাবে বাছলে সেই চক্রব্যূহ থেকে বেরোনো যাবে বলে মনে করছে বঙ্গ বিজেপি। বিজেপির কেন্দ্রীয় নেতারা মনে করছেন শ্রমিককে সভাপতি করে দিলে দলের আদি নব্য দ্বন্দ্ব অনেকটা মিটতে পারে। শ্রমিক নিজে দলের আদি নেতা হলেও নব্য নেতাদের সঙ্গে তার সম্পর্ক খারাপ নয়। সভাপতি নির্বাচিত হওয়ার পরই দলের প্রবীণ নবীন দ্বন্দ্ব নিয়ে বার্তা দিয়েছেন তিনি।
এ দ্বন্দ্ব বরদাস্ত করবেন না, সকলকে নিয়েই চলবেন এমনটা স্পষ্ট করে দিয়ে শ্রমিকের বক্তব্য, সংঘবদ্ধভাবে বিজেপি লড়বে। পরাজয় নিশ্চিত জেনেও যারা ঘাম রক্ত ঝরিয়েছেন তারাও থাকবেন, আর যারা নতুন এসে সক্রিয়ভাবে বিজেপি করছেন তারাও থাকবেন। পুরনোদেরও বুঝতে হবে সংগঠনে বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয়, কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে নেতা কর্মী আনা যায় না। নতুন পুরনো বিতর্ক কিছু থাকবে না। শ্রমিককে সভাপতি পদে বাছাই করার অন্যতম কারণ শুভেন্দু অধিকারীর সঙ্গে তার সুসম্পর্ক। দিলীপ ঘোষ নিষ্ক্রিয়, সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি পদ হারানোর পর গোটা রাজ্যে কতটা প্রাসঙ্গিক থাকবেন সেটা নিয়ে সংশয় আছে। ফলে এই মুহূর্তে কেন্দ্রীয় নেতাদের কাছে শুভেন্দুকে গুরুত্ব দেওয়া ছাড়া উপায় নেই। আবার শুভেন্দু নিজে বিরোধী দলনেতা, পরিষদীয় রাজনীতির লোক। বিজেপিতে পরিষদীয় রাজনীতির লোকদের সভাপতি পদে বসানো হয় না, ওই পদে বসানো হয় সংগঠনের লোকেদের। ফলে শুভেন্দুকে সভাপতি করার কথা ভাবেনি কেন্দ্রীয় নেতৃত্ব, বরং তার পছন্দের কাউকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর শুভেন্দু শ্রমিকের নামে আপত্তি জানাননি। তাছাড়াও তার সংঘের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগও ফ্যাক্টর হয়েছে। এক কথায় বলতে গেলে শ্রমিক শুভেন্দু ঘনিষ্ঠ সংঘ নেতা। বঙ্গ বিজেপিতে এই সমন্বয় বিরল, সেটাও তার সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ার অন্যতম কারণ। কিন্তু যে ফ্যাক্টরের কথা ভেবেই বিজেপি শ্রমিককে সভাপতি বেছে নিয়ে থাকুক না কেন, তার জন্য সামনের পথ মোটেই মসৃণ হবে না। কারণ ভাবমূর্তির দিক থেকে তিনি যতই স্বচ্ছ ও ভদ্র নেতা হন না কেন, তৃণমূল স্তরে তার জনপ্রিয়তা কতটা সেটা নিয়ে সংশয় রয়েছে। আবার দলের অন্দরের সংঘাত সামলানোর মতো ব্যক্তিত্ব তার আছে কিনা, রাজ্যের সব স্তরের সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে তার পরিচিতি কতটা, সেসব নিয়েও প্রশ্ন রয়েছে। সমস্যা হল শ্রমিককে লড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, আবার হাতে সময়ও বিশেষ নেই। টিটাগড় বিস্ফোরণে এনআইএ তদন্তের আর্জি জানিয়ে আগেই মামলা হয়েছিল হাইকোর্টে। বৃহস্পতিবারের শুনানিতে সিদ্ধান্ত কেন্দ্রের হাতেই ছাড়ল আদালত। জানানো হয়েছে এনআইএ তদন্ত করবে কিনা তা ঠিক করবে কেন্দ্রই। ঘটনার সূত্রপাত গত মে মাসের ১৯ তারিখ। তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল টিটাগড়ের বাঁশবাগান এলাকা। একটি বহুতলে বিস্ফোরণের জেরে দেওয়াল ভেঙে পড়ল, পাশের টালির বাড়ির ছাদও উড়ে গেল। এরপরই স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে ফ্ল্যাটটি জবরদখল করে রাখার অভিযোগ উঠল। তদন্তে নেমে পুলিশ কাউন্সিলর আরমান মণ্ডল ওরফে মোহাম্মদ রিয়াজউদ্দিন সহ আরশাদ খান ও মোহাম্মদ শাহরুখকে গ্রেপ্তার করল। ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং জানালেন, শুধু বিস্ফোরণ বলে ঘটনাটিকে ছোট করলে হবে না। পাশেই ক্যান্টনমেন্ট এলাকা, সবটাকে এক জায়গায় নিয়ে এলে ঘটনার গুরুত্ব বোঝা যাবে। তাই পুলিশ তদন্ত করলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে দিয়ে এর তদন্ত করা উচিত। গত বুধবার এ বিষয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী সূর্যনীল দাস। এনআইএ তদন্তের আর্জি জানানো হল। আজ বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। সেখানেই এনআইএ তদন্তের নির্দেশের সিদ্ধান্তভার কেন্দ্রের ওপর ছাড়ল হাইকোর্ট। কেন্দ্রের ১০০ দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠল। প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে টাকা ফেরতের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ঘটনাটি মালদার রতুয়া ২ নম্বর ব্লকের শ্রীপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের। জানা গিয়েছে ১০০ দিনের কাজ প্রকল্পে ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে শ্রীপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে প্রায় ১৫ কোটি টাকা তছরূপের অভিযোগ উঠল। সেই সময় পঞ্চায়েতের প্রধান ছিলেন তৃণমূলের সেরিনা বিবি। অভিযোগ উঠল, তৃণমূলের প্রধান ইচ্ছাকৃতভাবে প্রতিটি প্রকল্পের বরাদ্দ ১ লাখ টাকার নিচে দেখাতেন, যাতে টেন্ডার ছাড়াই কাজ করা যায়। এভাবেই প্রধান তার ঘনিষ্ঠদের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা ঢুকিয়েছিলেন বলে অভিযোগ। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন এলাকার এক বাসিন্দা। সেই মামলায় কলকাতা হাইকোর্ট দুর্নীতির তদন্ত করে নয়ছয় হওয়া অর্থ উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে জেলা পুলিশ সুপারকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিল হাইকোর্ট। এমনকি কতদিনের মধ্যে এই তদন্তের কাজ শেষ করতে হবে তার সময়সীমাও হাইকোর্টের তরফে বেঁধে দেওয়া হয়েছে। মামলাকারী মোহাম্মদ নিজামুদ্দিন বললেন, ২০২১ সালে আমি পঞ্চায়েতের এই দুর্নীতির কথা জানতে পারি। তখন যিনি প্রধান ছিলেন তিনিই এই দুর্নীতি করেছিলেন। তিনি কাউকে মানতেন না। নিজের আত্মীয়দের দিয়ে কাজ করিয়ে তিনি ১০০ দিনের কাজ প্রকল্পের ১৪ থেকে ১৫ কোটি টাকা আত্মসাৎ করেন। এই দুর্নীতির বিরুদ্ধে আমি প্রথমে ব্লকে, তারপর জেলায় অভিযোগ দায়ের করি, কিন্তু কোনো কাজ না হওয়ায় আমি কলকাতা হাইকোর্টে যেতে বাধ্য হই। তিনি আরও বললেন, আমার অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার ক্যাগকে এখানে তদন্তের জন্য পাঠায়, কিন্তু ক্যাগের সঙ্গে নিজের লোকজন ভিড়িয়ে দিয়ে প্রধান নিজের মতো তদন্ত করিয়েছেন।
এলাকার কাউকে সেখানে যেতে দেননি। ক্যাগের সঙ্গে তখন 1000 বাইক ভিড়িয়ে দিয়েছিলেন প্রধান। কলকাতা হাইকোর্ট সেরিনা বিবিকে 61,57,797 টাকা ফেরতের নির্দেশ দিয়েছে, কিন্তু আমি এতে সন্তুষ্ট নই, কারণ এখানে 14 থেকে 15 কোটি টাকার দুর্নীতি হয়েছে। আমি চাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দুর্নীতির পুরো টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে আমার নিরাপত্তার জন্য সরকার যাতে কোনো ব্যবস্থা করে তার জন্য আদালতে আর্জি জানাবো। শ্রীপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান আনিকুল হক বলছেন, কলকাতা হাইকোর্ট এই মামলায় একটি রায় ঘোষণা করেছে। সেই রায় এই মামলায় পুলিশি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে বিডিও স্থানীয় থানায় একটি এফআইআর করেছেন। এই তদন্তে আমাকে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারিভাবে যতটা সহযোগিতা করা যায় আমি সেটা করব। 100 দিনের কাজ প্রকল্প নিয়ে প্রাক্তন প্রধানের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। সেই মামলার কতদূর কি হয়েছে তা আমার জানা নেই, তবে সেই মামলাতেই কলকাতা হাইকোর্ট 61 লাখের কিছু বেশি টাকা উদ্ধারের জন্য জেলাশাসক, পুলিশ সুপার এবং আমাদের নির্দেশ দিয়েছে। হাইকোর্টের নির্দেশ আমাদের পালন করতে হবে। তদন্তের পর যা হওয়ার আইনি প্রক্রিয়াতেই হবে। এখানে আমার কিছু বলার নেই। 26-এর বিধানসভা নির্বাচনের আগে কলকাতা হাইকোর্টের এই নির্দেশে প্রবল অস্বস্তিতে পড়ল মালদা জেলা তৃণমূল। যদিও এ নিয়ে অভিযুক্ত প্রাক্তন প্রধান সেরিনা বিবি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে অস্বীকার করলেন, তবে তৃণমূলের মালদা জেলা মুখপাত্র আশিস কুণ্ডু বললেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জেলা পুলিশ এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে। তদন্তে যে দোষী প্রমাণিত হবে তিনি যত বড় নেতা নেত্রীই হন না কেন তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে। আমাদের দল কোনো দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেয় না। মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বললেন, আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত পদক্ষেপ করা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশি তদন্ত শুরু হয়েছে। 26-এর বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপিকে চাঙা করার ভার সদ্যই হাতে পেয়েছেন। একাধিক চ্যালেঞ্জকে সঙ্গে নিয়ে কার্যত রাজ্য বিজেপি সভাপতির পদে বসেছেন শ্রমিক ভট্টাচার্য। তবে বৃহস্পতিবার সূচনা ভাষণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উগ্র হিন্দুত্বের উল্টোসুরি শোনা গেল তাঁর গলায়। নতুন রাজ্য সভাপতি বরং সবাইকে সঙ্গে নিয়ে পথ চলার কথা বললেন মুসলিম প্রীতির কথাও। এদিন সায়েন্স সিটি অডিটোরিয়ামের অনুষ্ঠানে শ্রমিকের বক্তব্য, আমরা কোনো ভেদাভেদ চাই না। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সময় একই পথ দিয়ে যাক। বৃহস্পতিবার বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত হলেন শ্রমিক ভট্টাচার্য। ছবি বিজেপি সূত্র। বঙ্গের গেরুয়া সংগঠনের দায়িত্ব কাঁধে নিয়ে শ্রমিকের পয়লা চ্যালেঞ্জ, আগামী নির্বাচনে তৃণমূলকে হারানো। অন্তত রাজ্য সভাপতি হিসেবে প্রথম ভাষণে তিনি সেই কথাই উল্লেখ করলেন। বললেন, তৃণমূল আর থাকবে না, শেষ হয়ে গিয়েছে। তৃণমূলের মুখ কোথায়? সবাইকে মানুষ প্রত্যাখ্যান করছে। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। আগামী নির্বাচনে তৃণমূলকে হারিয়ে আমরা আসব। এ রাজ্যে বিজেপির সংগঠন বিস্তার যে সহজ কাজ নয় তা বেশ বোঝেন শ্রমিক। তার কথায়, এতদিন ধরে বিজেপি এতটা রাস্তা পেরিয়েছে, সেই রাস্তা কিন্তু মসৃণ ছিল না। আমাদের কর্মীদের ওপর অনেক অত্যাচার হয়েছে, মিথ্যে মামলা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কর্মীরা সাহসের সঙ্গে লড়াই করেছেন। বঙ্গ বিজেপিতে আদি নব্য দ্বন্দ্ব বেশ জটিল সমস্যা। কেন্দ্রীয় নেতৃত্ব বারবার তা ঘুচিয়ে একতার বার্তা দিলেও শুভেন্দু সুকান্ত জমানায় সেই দ্বন্দ্ব মেটেনি। নয়া সভাপতি শ্রমিকের কাছে তা মিটিয়ে সংগঠনকে এক বন্ধনে নিয়ে আসা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ, বিশেষত তৃণমূল বিরোধী লড়াইয়ে। তা করতে তিনি কতটা সক্ষম হবেন, এই প্রশ্ন উঠেছে। আর সূচনা ভাষণে শ্রমিক তার জবাবও দিলেন। স্পষ্ট বললেন, আমরা সর্বস্তরের সব নেতা কর্মীকে সঙ্গে নিয়ে একসঙ্গে লড়াই করব। কোথাও কোনো ভেদাভেদ থাকবে না। পরিচারকের হাতে খুন হলেন গৃহকর্ত্রী ও তার পুত্র। বুধবার রাতে ঘটনাটি ঘটল দিল্লির লাজপত নগরে। রুচিকা শেওয়ানি নামে ওই গৃহকর্ত্রী পরিচারকের ওপর চেঁচামেচি করেন। সেই রাগ থেকেই পরিচারক এমন কাজ করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই মুকেশ নামে বিহারের বাসিন্দা ওই পরিচারককে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, বুধবার রাত 9টা নাগাদ বাড়ি ফেরেন রুচিকার স্বামী কুলদীপ। বাইরে থেকে একাধিকবার ডাকাডাকি করলেও কেউ সাড়া দিল না তাঁকে। এরপরেই বাড়ির মূল দরজার সামনে রক্ত পড়ে থাকতে দেখে চিৎকার করে উঠলেন তিনি। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দিলেন। পুলিশ এসে দরজা ভাঙতেই মেঝের মধ্যে রুচিকার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা গেল। এরপরেই বাথরুমে 10ম শ্রেণীর ছাত্র কৃষের দেহ পড়ে থাকতে দেখা গেল। দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এরই মধ্যে কুলদীপের বাড়ির পরিচারক দিল্লি ছেড়ে পালানোর চেষ্টা করল, যদিও শহর ছাড়ার আগেই তৎপরতার সঙ্গে তাকে গ্রেপ্তার করল পুলিশ। তদন্তকারী আধিকারিকরা জানালেন, ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করার জন্যই মুকেশ এমন ঘটনা ঘটিয়েছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। কৃষিক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করল বাংলা। 2024-25 সালে 256.53 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে রাজ্যে, যা এখনও পর্যন্ত যে কোনো বছরের মধ্যে সর্বোচ্চ। ফলে আবারও ধান উৎপাদনে দেশের শীর্ষস্থান ধরে রাখল বাংলা। শুধু ধানই নয়, রাজ্যের প্রধান ফসলগুলোর উৎপাদনও বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে ভুট্টার উৎপাদন 8 গুণেরও বেশি হয়েছে, ডাল 3 গুণেরও বেশি উৎপাদন হয়েছে। এই রেকর্ডের পর উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আমি আমাদের কৃষক, কৃষি শ্রমিক ও কৃষিক্ষেত্রের সঙ্গে জড়িত সকল ভাই ও বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। 2024-25 সালে 256.53 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে বাংলায়। 2024 সালের খরিফ মরশুমে মোট 181.35 লক্ষ মেট্রিক টন ধান ঘরে তোলা গিয়েছিল। 2024-25 সালের বোরো মরশুমে 75.18 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে, যা মোট করলে দাঁড়ায় 256.53 লক্ষ মেট্রিক টন। 2021-22 সালে রাজ্যে 253.66 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছিল, যা এই বছর পর্যন্ত রেকর্ড ছিল। 2024-25 সালের উৎপাদন পূর্ববর্তী রেকর্ডকেও ছাপিয়ে গেল। 2011 সালে রাজ্যে পালা বদলের সময় ধান উৎপাদন ছিল 200.84 লক্ষ মেট্রিক টন। 2025 সালে সেই উৎপাদন 56 লক্ষ মেট্রিক টন বৃদ্ধি পেয়েছে। এছাড়াও 2024 সালে বিভিন্ন জেলায় ডানা ঘূর্ণিঝড়ের প্রভাব ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও রেকর্ড ধান উৎপাদন হয়েছে, যা কৃষিকর্তাদের মুখে হাসি ফুটিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর কৃষকদের সাহায্যে একাধিক প্রকল্প গ্রহণ করেছেন। কৃষকদের সামাজিক সুরক্ষা প্রদানসহ কৃষক বন্ধু, বাংলা শস্য বীমা, খাজনা মওকুফ থেকে সুলভ মূল্যে ধান সংগ্রহ একাধিক উদ্যোগ কৃষকদের সহায়তা করেছে বলে মনে করে ওয়াকিবহল মহল। রাজ্যে শুধু ধান উৎপাদন বৃদ্ধি পেয়েছে তা নয়, কৃষি বিভাগের তথ্য বলছে রাজ্যে ভুট্টার উৎপাদন 8 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে, 3.5 লক্ষ মেট্রিক টন থেকে 29 লক্ষ মেট্রিক টন। তৈলবীজ 2 গুণ বেশি উৎপাদন হয়েছে, 7 লক্ষ মেট্রিক টন থেকে 14 লক্ষ মেট্রিক টন। ডাল 3 গুণেরও বেশি, 1.42 লক্ষ মেট্রিক টন থেকে 4.50 লক্ষ মেট্রিক টন। এবং সুগন্ধি চালের উৎপাদন প্রায় 6 গুণ বৃদ্ধি পেয়েছে, 0.64 লক্ষ মেট্রিক টন থেকে 3.72 লক্ষ মেট্রিক টন। রাজ্যের এই সাফল্যের পর মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি পশ্চিমবঙ্গ কৃষি উৎপাদনে ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। ঘূর্ণিঝড় ডানা এবং বেশ কয়েকটি জেলায় বন্যার মতো প্রতিকূলতার মুখোমুখি হওয়া সত্ত্বেও আমাদের কৃষকদের অদম্য মনোবল জেদে এই মাইলফলক অর্জন করা গিয়েছে। সঙ্গে রাজ্য সরকারের কৃষক বন্ধু, বাংলা শস্য বীমা সুলভ মূল্যে ধান ক্রয়ের সাহায্য করেছে। মাত্র 13 বছরেই বোমাবাজিতে প্রাণ হারাতে হল মেয়েকে। হৃদয় বিদারক সেই ঘটনার পর পুলিশ সক্রিয়তার সঙ্গে দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে, আইনি প্রক্রিয়াও চলছে। তবে মায়ের মন তো মানে না। মেয়ের মৃত্যুর সুবিচার চেয়ে তাই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কালীগঞ্জের নিহত নাবালিকা তামান্না খাতুনের পরিবার। বৃহস্পতিবার কালীগঞ্জের মোলান্দি গ্রাম থেকে সোজা কলকাতায় এসেছেন তামান্নার মা বাবা। হাইকোর্টের কাছে তাদের আবেদন, মেয়ের মৃত্যুর সুবিচার চাই, তদন্ত হোক সঠিক পথে। সূত্রের খবর, সিবিআই তদন্ত চেয়েছে পরিবার। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্র, শনি ও রবিবার একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে 9 জুলাই পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ থেকে 9 জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। কোন কোন জেলায় ভারী বৃষ্টি?
আবহাওয়া অফিস জানিয়েছে শুক্রবার দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 2 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়ার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। রবিবার দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং সহ বাকি জেলাগুলোতে সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় কত তাপমাত্রা? আবহাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 97% এবং ন্যূনতম 77%। কেমন থাকবে তাপমাত্রা? আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আপাতত তাপমাত্রার কোনো হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলোতেও আপাতত তাপমাত্রার কোনো হেরফের হবে না।